প্রকৃতিতে যতটা উত্তাপ রাজনীতিতে ততটা নেই। অনেকদিন ধরেই ৭ই জানুয়ারি নির্বাচনের পর আরেকটু পিছনে গেলে মূলত আসলে ২৮শে অক্টোবরের পর থেকেই রাজনীতি একটু নিরুত্তাপ। তো সেই রাজনীতিতে সামান্য একটু উত্তাপ আনতে পেরেছে হয়তো একটু আলোচনা অন্তত, যে উপজেলা নির্বাচন, দেশ জুড়ে যে উপজেলা নির্বাচন চলছে, ৪ ধাপে উপজেলা নির্বাচন হবে। প্রথম দফার ভোট গ্রহণ হবে আগামী ৮ই মে, ধাপে ধাপে। কিন্তু এই নির্বাচনকে ঘিরে যেমন বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, আওয়ামী লীগ একাই অংশ নিচ্ছে, এবং আওয়ামী লীগ মোটামুটি উন্মুক্ত করে দেওয়ার কারণে অনেক বেশি অংশগ্রহণ যাতে হয় সেই চেষ্টাটা করছে। কিন্তু দুই দলের ঘরেই একটু ঝামেলা বাঁধিয়েছে এই নির্বাচনটি, কারণ বিএনপি নির্বাচন করছে না, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন, এবং সেই কারণে বিএনপি এর মধ্যে ৭৩ জনকে কারণ বহিষ্কার করেছে। আর আওয়ামী লীগের সমস্যাটা আরেকটু জটিল। আওয়ামী লীগের সমস্যা হলো যে তারা যেহেতু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে নির্বাচনের মাঠ ৭ই জানুয়ারি যেমনটি হয়েছিল, যেহেতু বিএনপি নেই, ফলে একটা প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করার চেষ্টা, তা করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে মন্ত্রী এমপিদের সাথে মাঠের তৃণমূলের নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হচ্ছে। মন্ত্রী এমপিরা পুরো নির্বাচনী এলাকা নিজেদের দখলে রাখার জন্য তাদের বিশ্বস্ত লোকও আসলে বিশ্বাস করে না, একদম আত্মীয় স্বজন, ছেলে, ভাতিজা, বউ, ভাগিনা, শ্যালক, এইরকম করে একদম নিজেদের পরিবারে রাখতে চায়। সেটা করতে গিয়েই ঝামেলাটা বেঁধেছে। এবং আমরা জানি যে নাটোরে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে অপহরণ করার পর সেটা নিয়ে আলোচনা, যে আওয়ামী লীগ থেকে সিদ্ধান্ত হয়েছিল যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না। কিন্তু দলের এই সিদ্ধান্ত দুই একজন ছাড়া তেমন কেউ মানেননি, যারা করছিলেন তারা সবাই, এবং দলের বড় বড় নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বারের ছেলে নির্বাচন করছেন। তো ফলে বিএনপি আওয়ামী লীগ দুই দলই দেখা যাচ্ছে যে তৃণমূলের উপর দলের পূর্ণ নিয়ন্ত্রণ, যেটা আশা করা হয় একটা নিয়মতান্ত্রিক সংগঠন, একটা সাংগঠনিক শৃঙ্খলা থাকবে, সেটা এক ধরনের একটু বিচ্যুতি দেখা যাচ্ছে, বা আর একটু কঠিন করে বললে অনেক জায়গায় ভেঙেই পড়েছে। বিএনপির সিদ্ধান্ত কেউ মানছে না, আওয়ামী লীগের সিদ্ধান্ত কেউ মানছে না। এইসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন শাহাদাব আকবর চৌধুরী এমপি, জনপ্রশাসন সম্পর্কিত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এবং আছেন সাবেক সাংসদ, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি নিজে রাজনীতিবিদ এবং রাজনীতি খুব ভালো করে অনুসরণও করেন, ফলো করেন, অন্য অনেকের মতো না, খুব মনোযোগ দিয়ে করেন। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের তৎপরতায় বোঝা যায়। আমি শুরুতে যেটা বললাম যে বিএনপি আওয়ামী লীগ দুই দলেই মনে হচ্ছে যে মাঠ পর্যায়ের উপর দলের কেন্দ্রের নিয়ন্ত্রণটা একটু শিথিল হয়ে গেছে। ব্যাপারটা কি এমনই? না, এমনই না। আপনি যা আশঙ্কা করছেন তার চেয়ে অনেক অনেক বেশি। আর বিএনপির যে সাংগঠনিক দুর্বলতা, এটা সঙ্গত কারণেই, বাস্তবতার যে নিরিখে যদি আপনি বিশ্লেষণ করেন, এখানে দুর্বলতা না থাকাটাই অস্বাভাবিক। একটা দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে, এত মামলা মোকদ্দমা, জুলুম নির্যাতন থেকে শুরু করে নানা রকম যে ঝক্কি ঝামেলা, সেখানে নিয়ন্ত্রণ থাকে না ক্ষমতায় না থাকলে। তো সেই কারণে বিএনপির যে দুর্বলতা রয়েছে। কিন্তু এখানে বিএনপির জন্য একটা সুসংবাদ হলো যে আপনি ধরুন যে নির্বাচনে এ যাবৎকালে প্রার্থী হয়েছে যারা, তার মধ্যে ৭৩ জন বা ৭০ জনের মতো লোককে বহিষ্কারের একটা নোটিশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তো আপনি যদি দেখেন প্রায় ৩৫০০ প্রার্থী, তো ৩৫০০ প্রার্থীর মধ্যে বিএনপির পক্ষ থেকে মাত্র ৭০ জন লোক প্রার্থী হয়েছে। তো সেই দিক থেকে বিদ্রোহী বলেন বা লোভী লোক বলেন বা দলের নির্দেশ অমান্য করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়েছে, এদের সংখ্যা ৩৫০০ থেকে ৪৫০০-এর মধ্যে, প্রার্থীর মধ্যে মাত্র ৭০ জন। তো সেই তুলনায় এটা একটা অস্বস্তির বিষয় না বিএনপির জন্য, এই ৭০ জন লোক। আর যারা এখানে গিয়েছে বা যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তৃণমূলে স্থানীয় রাজনীতিতে তারা এখনও পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ কেউ বা গুরুত্বপূর্ণ কোনো নেতার আত্মীয় বা গুরুত্বপূর্ণ কোনো নেতার কর্মী এরকম এখনও পাওয়া যায়নি, অনুল্লেখ্য। ফলে এই নির্বাচনে বিএনপি যে সকল লোক গিয়েছে তাদেরকে বহিষ্কার করা হলো বা না হলো, গেল বা না গেল, এটা নিয়ে বিএনপি রাজনীতিতে আসলে কোনো সমস্যা আসবে না।